সুপ্রিয় দর্শক, ইসলামী ব্যাংক উন্নয়নে বাংলাদেশ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি সাইফুল হক। আজ আমাদের আলোচনার বিষয় নির্বিঘ্ন ফুটপাত চ্যালেঞ্জ ও করণীয়। আর বিষয়ে আলোচনার জন্য আরটিভির স্টুডিওতে রয়েছেন বুয়েটের শিক্ষক কাজী মোহাম্মদ সাইফুল নেওয়াজ। অনলাইনে যুক্ত আছেন ঢাকা ট্রান্সপোর্ট কোঅর্ডিনেশন অথরিটির সাবেক নির্বাহী পরিচালক ডক্টর এস.এম. সালেউদ্দিন এবং বুয়েটের নগর অঞ্চল পরিকল্পনা বিভাগের অধ্যাপক নগর পরিকল্পনাবিদ ডক্টর মোহাম্মদ মোসলেউদ্দিন হাসান। আপনাদের তিনজনকে স্বাগত। দর্শক, গত ১.৫ দশকে সড়ক, সেতু এবং এ খাতের অবকাঠামো নির্মাণে প্রায় ১.৫ লাখ কোটি টাকা খরচ হয়েছে, কিন্তু বিপুল এই বিনিয়োগের পরেও স্বস্তি নেই দেশের পরিবহন ব্যবস্থায়। যাত্রী কল্যাণ সমিতির হিসেবে প্রতিদিন প্রায় ৮২ লাখ কর্মঘণ্টা নষ্ট হচ্ছে শুধু যানজটের কারণে। রাজধানী ঢাকায় ক্রমবর্ধমান যানজটের লাগাম টানতে প্রত্যাশিত ভূমিকা রাখতে পারেনি অর্ধ লক্ষাধিক কোটি টাকার বিনিয়োগ। বিশেষজ্ঞরা বলছেন এসটিপি, আরএসটিপি সহ প্রতিটি পরিকল্পনায় ফুটপাতকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হলেও বিগত সরকার প্রকল্প বাস্তবায়নে হেঁটেছে উল্টো পথে। ফ্লাইওভার, মেট্রো রেলের মতো ব্যয়বহুল প্রকল্পগুলো পরিকল্পনার শেষে থাকলেও তা বাস্তবায়ন করা হয়েছে সবার আগে। এতে উপকারের চেয়ে জনভোগান্তি বেড়েছে বহুগুণ। শুধু তাই নয়, পরিবহন সিন্ডিকেটের মাফিয়াপনায় সড়ক ব্যবস্থাপনাও রীতিমতো ভেঙে পড়েছে গত ১.৫ দশকে। রাজধানীর বিশদ অঞ্চল পরিকল্পনা র্যাপের গবেষণা বলছে, বাণিজ্যিক এলাকা মতিঝিলে সড়ক রয়েছে ১০৫ কিলোমিটার, কিন্তু এর বিপরীতে ফুটপাত রয়েছে মাত্র ৪১ কিলোমিটার। গুলশান বনানীতে ৮৭ কিলোমিটার সড়কের বিপরীতে ফুটপাত ৭৩ কিলোমিটার। মহাখালীতে ৩৯ কিলোমিটার সড়কের বিপরীতে মাত্র ৫ কিলোমিটার ফুটপাত। কারওয়ান বাজারে ৬ কিলোমিটার সড়কের বিপরীতে ১ কিলোমিটার ফুটপাত আছে। তবে যতটুকু ফুটপাত আছে তার আবার বড় অংশই চলে গেছে হকারদের দখলে। বিশেষজ্ঞরা বলছেন, নির্বিঘ্ন ফুটপাতের ব্যবস্থা করা গেলে পরিবহনের উপর চাপ যেমন কমতো, তেমনি যানজটের ভোগান্তিও অনেকাংশে লাঘব হয়ে যেত। এমন বাস্তবতায় নাগরিক বান্ধব নির্বিঘ্ন ফুটপাতের ব্যবস্থা করতে করণীয় নিয়ে আজ আমরা আলোচনা করব ইসলামী ব্যাংক উন্নয়নে বাংলাদেশ অনুষ্ঠানে। আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আমরা সরাসরি চলে যাচ্ছি। আমাদের সাথে রয়েছেন বুয়েটের অধ্যাপক নগর পরিকল্পনাবিদ ডক্টর মোহাম্মদ মোসলেউদ্দিন হাসান। আমরা উন্নত বিশ্বের দিকে যদি তাকাই, সেখানে আসলে পথচারীর নির্বিঘ্নতার জন্যই আসলে এটি ব্যবহৃত হয়, কিন্তু বাংলাদেশে ফুটপাত আসলে উৎপাতের নাম হয়ে গেছে। আমরা একটা নির্বিঘ্ন চলাচলের জন্য স্বাধীনতার এতগুলো বছর পার করেও আমরা কিন্তু আসলে নির্বিঘ্ন ফুটপাত, আমরা জনবান্ধব যে ফুটপাতের কথা বলছি সেটি আমরা করতে পারিনি। সেটার পেছনের কারণগুলো যদি একটু বলেন। ধন্যবাদ। আসলে আপনি ঠিকই বলেছেন, ফুটপাত উৎপাতের কারণ হয়েছে। এখন এই কারণটার পেছনটা বা এই কারণটা ঘটালো কে, এটা যদি আমরা বিবেচনা করি, প্রথম কথা হলো যে আসলে আমরা ফুটপাত যে মানুষের চলাচলের জন্য, সেই বিবেচনাটাই কখনো আমরা রাখিনি। একটা হলো যে যারা হকার আছেন তারা দখল করেছেন, এটা যেরকম সত্য। আবার ফুটপাতের সামনে যখন আমরা সারি সারি কার পার্কিং করে রেখেছি, তার মাধ্যমে কিন্তু ফুটপাতের চলাচল যোগ্যতাটা আমরা নষ্ট করেছি। আর ইদানিং নানা ধরনের মোটর সাইকেল মাধ্যমে ফুটপাতে আমাদের চলাচল যে বিঘ্নিত হচ্ছে, এটা আমরা সবাই জানি আর কি। এছাড়াও উৎপাতের আরো একটা বড় কারণ আসলে শুরুতেই বলে রাখা দরকার, কোনো ফুটপাত যদি আপনি বানান বা আমরা যদি বানাই, সেটা কমপক্ষে ৩ ফিট হতেই হবে, বা ১ মিটার যদি আমরা সোজা কথা তাই বলি। তো এই জায়গায় যদি আমি ২ ফিটের একটা ফুটপাত দিয়ে বলি যে মানুষ চলাচল করবে, এটাও কিন্তু উৎপাতের আর একটা কারণ হয়ে যাবে। উৎপাত বিভিন্ন ভাবে হতে পারে। মানুষের সেই জায়গায় চলতে গিয়ে হতাহত হবে, একজন চলতে গিয়ে আরেকজনের ধাক্কা খেয়ে রাস্তায় পড়ে যাবে, এটা যেরকম উৎপাতের কারণ হবে। আবার এই ২ ফিটের ফুটপাতে আসলে কোনো স্বাভাবিক মানুষ হাঁটার জন্য উঠবেন না উঠে উনি কিন্তু পাশের রাস্তায় চলাচল করবেন। ফলে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে আমাদের যে ডিজাইন, আমাদের যে নির্মাণ কৌশল, এটা উৎপাদের জন্য তো দায়ী। ডক্টর মোহাম্মদ মোসলেউদ্দিন হাসান, এই ডিজাইনগুলোতে আসলে সাধারণত আপনারাই এই কাজগুলোর সাথে জড়িত থাকেন এবং আমরা এই ধরনের কার্যক্রমে বুয়েটের আমরা বিশেষজ্ঞ টিমকে নিশ্চয়ই দেখি, এটা আপনিও জানেন। তারপরে এই নকশাগত ত্রুটিগুলো কেন হয়? যখন ডিজাইনগুলো করা হয় এবং যখন নির্মাণগুলো তো করা হয়, সেখানে আমি বা আমরা কোনোভাবে সংশ্লিষ্ট থাকি না, নাম্বার 1। নাম্বার 2 হলো তো গিয়ে এই যখনই এই ধরনের, আপনারা জানেন যে ফুটপাত তৈরির সাথে সংশ্লিষ্ট হচ্ছেন সিটি কর্পোরেশন, যে কোনো জায়গায়। এবং সিটি কর্পোরেশনের একটা ডিপার্টমেন্ট আছে, সেটা হলো তো প্রকৌশল বিভাগ। তো প্রকৌশল বিভাগে যখন ফুটপাত তৈরি করার কথা বলা হয়, তখন সংশ্লিষ্ট যিনি প্রকৌশলী বা দায়িত্বশীল ব্যক্তি, উনি প্রথমেই যোগাযোগ করেন, যেটা হয় আর কি, যারা সিমেন্ট কনক্রিটের নির্মাতা বা আরো স্পষ্টভাবে বলে যারা কন্ট্রাক্টর, তাদের সাথে। তো কন্ট্রাক্টর উনি হিসাব কম করেন, ওনাকে আসলে কতটুকু লম্বা করতে হবে, কতটুকু প্রস্থ করতে হবে, এটা উনি ওনার যিনি
অভিজ্ঞতার আলোকে তিনি সেটা করেন। অভিজ্ঞতার সাথে এটাও বোধহয় চিন্তা করেন যে আসলে কোন আইটেমটি বেশি দিলে তার হয়তো বা লাভ বেশি হবে, তার হয়তো বা বিক্রি বেশি বেশি হবে এটা, এবং কতটুকু বেশি উঁচু করলে ওনার আসলে আরো বেশি ইট সিমেন্ট রড বালি লাগবে সেটা। ফলে এইখানে এইটা কোনোভাবেই কিন্তু আমাদের সংশ্লিষ্টতা নাই, এক নাম্বার। আর 2 নাম্বার হলো গিয়ে যে স্পষ্টভাবে বলা দরকার, যেহেতু প্রথমে ব্যাপারটা উঠে গিয়েছে এসছে, এই ডিজাইনের সময় আসলে আমরা যখন ভাবি যে আসলে যে কোনো ডিজাইনারই সবকিছু করতে পারবেন, একজন প্রকৌশলী উনি যেই ডিসিপ্লিন থেকে আসুক না কেন উনি এই কাজটা করতে পারবেন, এটা করতে গেলে তখন হবে না। আমি যেরকম কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং পারবো না, একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার যেরকম বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং পারবেন না, একজন যদি সিভিল ইঞ্জিনিয়ারই হন, উনি কনস্ট্রাকশন স্পেশালিস্ট, উনি ফুটপাথের ডিজাইনটা জানবেন, উনি রোড জিওমেট্রি জানবেন, এই সহজটা হবে না। এখন ঘটনা হচ্ছে সিটি কর্পোরেশনের প্রকৌশল ও দপ্তরে যারা আছেন তারা একজন সাধারণ বেসিক্যালি ওনার যে বেসিক ডিগ্রি সেই ডিগ্রিটা নিয়ে উনি কিন্তু এখানে এসছেন। ফলে বাকি যে ডিটেইলিং বা বাকি যে স্পেশালাইজেশন, সেই স্পেশালাইজেশন ক্যাটাগরিক্যালি বলছি এটা ওনার নাই, না থাকাটা ওনার দোষ না, কিন্তু যার আছে তাকে আমরা লাগাতে পারছি না, সেটাই হচ্ছে কি আমাদের ব্যর্থতা। ধন্যবাদ, আপনি আমাদের সঙ্গে যুক্ত থাকেন। আমরা আবার আপনার কাছে ফিরবো। এবারে যেতে চাই ঢাকা ট্রান্সপোর্ট কোঅর্ডিনেশন অথরিটির সাবেক নির্বাহী পরিচালক ডক্টর এস এম সালেউদ্দিন। আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। আমরা আমাদের ভূমিকাতেও বলার চেষ্টা করেছি, এসটিপি এবং আরএসটিপি দুটোতেই প্রথমে আসলে ফুটপাথকে প্রায়োরিটি দেওয়া হয়েছে। একটা ঢাকা শহর জুড়ে একটা ফুটপাথের একটা জনবান্ধব নেটওয়ার্কের কথা বলা হয়েছে। এরপরে আমরা দেখছি বাসের দিকে আপনার নজর দেওয়া হয়েছে, তারপর আপনার ফ্লাইওভার, এক্সপ্রেসওয়ে, ফ্লাইওভার, তারপর হচ্ছে মেট্রো রেল। কিন্তু আমরা উল্টো পথে কেন হাঁটলাম? আমরা এই ফুটপাথকে আমরা জনবান্ধব না করে বড় বড় মেগা প্রজেক্টগুলো করলাম, নিশ্চয়ই সেখান থেকে আমরা কিছু লাভ তো নিশ্চয়ই পাচ্ছি, কিন্তু যেটা একদম বেসিক রাইট একটা শহরের মধ্যে, সেইটা আমরা কেন করলাম না? ফুটপাথ কে আমরা শুধু মনে করি যে ফুটপাথ একটা হাঁটার পথ। ফুটপাথ ইজ এ পার্ট অফ দ্য ট্রান্সপোর্ট সিস্টেম। আপনি ফুটপাথকে যদি মনে করেন যে মানুষ কিছুটা হেঁটে হেঁটে পার হয়ে যাবে, ও কিন্তু হাঁটছে, সে কিন্তু তার 2টা পাকে ট্রান্সপোর্ট মেন্স হিসাবে ব্যবহার করতেছে। অর্থাৎ মেইন যে আপনার করিডোর দিয়ে আপনার গাড়ি চলবে, তাকে অ্যাসিস্ট করার জন্যই কিন্তু ফুটপাথ ইজ এ পার্ট অফ দ্যাট মেইন রোড। সুতরাং আমাদেরকে অবশ্যই এই সিটিতে যে কোনো কাজ করার আগে আমাদের যেই জিনিসটার প্রতি ইম্পর্টেন্স দেওয়া উচিত ছিল, সেটা হলো ল্যান্ড ইউজ প্ল্যানিং এর সাথে ট্রান্সপোর্ট প্ল্যানিংকে সমন্বয় করা। টিওডি এবং ডিউটি বলে 2টা আছে আপনার। টিওডি হলো ট্রানজিট ওরিয়েন্টেড ডেভেলপমেন্ট, আর এটা হলো ডিউটি হলো ডেভেলপমেন্ট ওরিয়েন্টেড ট্রানজিট। আমি আগে ঘরবাড়ি বানায় বসে রয়েছি, এখন রাস্তা করার আমার জায়গা নাই, চাহিদা অনুযায়ী রাস্তার জায়গা নাই। এই এসটিপি যখন হয়েছে তখনও কিন্তু আপনার এই ফুটপাথের উপরে যে ওই যে বেলাফেট কোম্পানি, আপনার আমেরিকার যে ফার্ম এসটিপিটা করেছিল আমাদের সাথে, তারা আমাদেরকে এই কথাই বলেছে যে আমরা যত কিছুই প্ল্যানিং তোমাদেরকে দিয়ে যাই না কেন, তোমরা ফুটপাথের উপরে ইম্পর্টেন্স দিতে হবে। কিন্তু আনফরচুনেটলি এটার উপর কেউই কোনো দেয়নি। তো এই যে আমাদের এসটিপি কে যদি স্মরণ করতো, এসটিপি অনুযায়ী যদি কাজ এগিয়ে নিয়ে যেত, আপনার আজকে ঢাকা শহরের এই অবস্থা দাঁড়াতো না। আপনার এসটিপির পরে আরএসটিপি করেছে, আরএসটিপির কোনো প্রয়োজনই ছিল না। এসটিপিটা যদি আমরা সঠিকভাবে করে যেতাম, এসটিপি থেকে মাত্র 2টা প্রজেক্ট আমরা করতে পেরেছি। একটা হলো মেট্রো, আর একটা হলো আপনার এলিভেটেড এক্সপ্রেসওয়ে। সেটাও শেষ হয়নি, তাছাড়া আমরা কিছুই করিনি। কিন্তু এটার পিছনে খরচ হয়েছে কিন্তু 20 কোটি টাকার মতো। দেশের সম্পদকে আপনার যদি কাজে লাগায়, আমাদের যারা নাকি দেশ চালায় তারা, তাহলে এই জিনিসটা কিন্তু হয় না। আপনাকে মূল্যায়ন করতো, আমার দেশ তো আমার, আমাকে তো ইউ ডোন্ট হ্যাভ টু pay for this, but you have to listen to us. কিন্তু সেটা তো হচ্ছে না। জি, ধন্যবাদ। আপনি আজকে এই অবস্থায় দাঁড়িয়েছেন। ধন্যবাদ ডক্টর এস এম সালেউদ্দিন, আপনি আমাদের সঙ্গে যুক্ত থাকেন। আবারও ফিরবো। এবারে যেতে চাই বুয়েটের শিক্ষক ও গণপরিবহন বিশেষজ্ঞ কাজী মোহাম্মদ সাইফুল নামাজ আপনার কাছে। আসলে আমরা যেটা বুঝি আর কি, ঢাকা শহরে ফুটপাথ কোনটা, রাস্তা কোনটা বোঝা যায় না। মানুষই আপনার ট্রাফিক সিগন্যালের মতো হাত দিয়ে গাড়ি থামিয়ে আমরা যাওয়া আশা করছি। ফুটপাথ আসলে হাঁটার জায়গা নেই, ধাক্কা দেখি দোকানপাটের কথা বললো। এইটার মূল চ্যালেঞ্জটা, আমরা যদি আসলে একটা নির্বিঘ্ন ফুটপাথ পেতে চাই, তাহলে সামনে আমাদের কোন কোন চ্যালেঞ্জ আছে?
ধন্যবাদ। আসলে এই ফুটপাত নিয়ে এক্সক্লুসিভলি একটা প্রোগ্রাম, এবং এই সমস্যাটি আমরা বিভিন্ন সময় আলোচনা করেছি, হয়তো ছোট ছোট বিভিন্ন মূল জেনারেলাইজ করে আলোচনা করেছি। দেখেন, ফুটপাতের সমস্যাটা যেটা আপনি প্রথমে বলেছেন সমাধান হয় না কেন, দেখেন আমার কাছে যেটা মনে হয়, সমস্যা বুঝতে গেলে সিস্টেমের পার্ট হতে হয়, আদারওয়াইজ কিন্তু দূর থেকে মানে বোঝা যায় না। যেমন যারা ফুটপাতের সমস্যার সমাধান করবে, যাদের দায়িত্ব ফুটপাত তৈরি করা, যাদের দায়িত্ব হচ্ছে যে আপনার একটা সুন্দর ফুটপাত উপহার দেওয়া, রক্ষণাবেক্ষণ করা, তারা শেষ কবে আসলে ফুটপাতে হেঁটেছেন আমি জানি না। কারণ হচ্ছে যে গাড়িতে করে যখন আপনি যাবেন তখন আসলে সমস্যা আপনি বুঝতে পারবেন না। আমরা 2019-20-21 সালে ঢাকা ট্রান্সপোর্ট কোঅর্ডিনেশন অথরিটির মাধ্যমে একটা প্রোগ্রাম আমরা করেছিলাম। তাদেরকে আমরা 4টা ম্যানুয়াল করে দিয়েছি। তার মধ্যে একটা ম্যানুয়াল ছিল আপনার হচ্ছে পেডিস্ট্রিয়ান ফুটপাত কিভাবে মানে আরবান সিটির জন্য কিভাবে ডিজাইন করবে, গাইড কিভাবে হচ্ছে তারা রক্ষণাবেক্ষণ করবে, এই ব্যাপারটা ছিল। এটা এখনো ডিটিসি এর ওয়েবসাইটে তারা পাবলিশ করেছে 2022-23 সালে। এটা তৈরি করার সময় আমি প্রায় 70 থেকে 80 কিলোমিটার ফুটপাত আমি নিজে পায়ে হেঁটেছি, একেবারে বুয়েট থেকে শুরু করে যেমন যমুনা ফিউচার পার্ক পর্যন্ত একবার গিয়েছি, আবার এসেছি, আবার বুয়েট থেকে একবার গাবতলী পর্যন্ত হেঁটে গিয়েছি, আবার ফেরত এসেছি। কেন? কারণ আমি আসলে জানি সমস্যাটা হয়তো মানে বাইরে থেকে, বাট যখন আমি হেঁটেছি তখন রিয়েলি এক্সপেরিয়েন্স করতে চেয়েছেন আপনি, বুঝতে পেরেছি যেটা আসলে আমার মাথায় আগে ছিল না। আমরা 26টা সমস্যা পেয়েছি ফুটপাতে, ক্যাটাগরিক্যালি এগুলো আমরা লিখেছি এবং কি কি সমস্যা ছিল, এবং সেটার নিরাপদ ডিজাইন করে ডিটিসি এর ওয়েবসাইটে এখনো আছে। এই মুহূর্তে যে কেউ এটা দেখতে পারবে। কিন্তু সমস্যা হচ্ছে তৈরি করতে করে দিয়েছি গাইডলাইনটা একসময় ম্যানুয়াল হতে হবে। এখন ম্যানুয়াল হবে কিভাবে? গাইডলাইনটা কাউকে ব্যবহার করতে হবে। ডিটিসি এর প্রত্যেকটা অর্গানাইজেশনকে কিন্তু চিঠি দিয়েছে যাতে ব্যবহার করে, কিন্তু আমি জানি না গত 2-3 বছরে কেউ একবার কোনো অথরিটি, ফর ইনস্ট্যান্স লাইক সিটি কর্পোরেশন বা হচ্ছে যে যাদের দায়িত্ব রয়েছে তৈরি বা রক্ষণাবেক্ষণ, তারা কখনো এটা দেখেছে কিনা। ডিটিসি কিন্তু তার দায়িত্বটা হয়তো পালন করেছে, চিঠি দিয়ে জানিয়েছে, বাট ডিটিসিও আসলে কতটুকু মানে তারা ওনারশিপ নিচ্ছে যে আসলে একটু চাপ দেওয়া, বারবার বলা, কারণ একটা জিনিস তো সহজে আসে না, মানে বারবার বলতে হয়, বাট তৈরি করা আছে সিটি বেসড। এটাকে ব্যবহার করলে আমরা আবার ভুল ত্রুটি রেকটিফাই করতে পারবো। ধীরে ধীরে হয়তো হোম গ্রোন একটা ম্যানুয়াল তৈরি হতে পারে, বাট এটা তৈরি করার পর আমার ধারণা এটা ব্যবহার করা হয়নি। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে আমাদের আসলে এই চ্যালেঞ্জ উত্তরণের জন্য আপনারা যে মোটামুটি যে গাইডলাইন দিয়েছেন সেটা রেডি আছে, কিন্তু এগুলোর এক্সিকিউশন হচ্ছে না। কেন হচ্ছে না বলেছি প্রথমেই, যারা এক্সিকিউশন করবেন তারা সবসময় গাড়িতেই চলে, বা ফুটপাতে ম্যানহোল থাকছে, ফুটপাতে আপনি ফুটওভার ব্রিজের স্টেয়ার নামিয়ে দিচ্ছেন, ইভেন পুলিশ বক্স কি না ফুটপাতে সবকিছু রয়েছে, এবং কারেন্টের তার যেটা কিনা ঝুঁকিপূর্ণ, আর ময়লা আবর্জনা আমরা মানে ইউরিনেশন সবকিছু এখানে হচ্ছে। এই জায়গাতে এই সমস্যাগুলো আমাদের আসলে যদি আমরা রিয়েলাইজ না করি তাহলে কিন্তু দেখা যাবে যে আমি এটাকে ইমপ্রুভ করার তারও না, সেটা কিন্তু আসছে না। আমি বলছি আমাদের কিন্তু তৈরি করা রয়েছে, কিন্তু যারা অথরিটি তারা আমি জানি না কতটুকু আসলে মানে চাচ্ছেন যে আসলে রিয়েলি একটা ভালো ফুটপাত। বরং দেখছি উল্টোটা হচ্ছে কিরকম, ফুটপাত তো দখল ছিলই, পাশাপাশি রাস্তার পাশে 1 লেন 2 লেন স্যার বলেছে দখল ছিল। এখন আমার কাছে মনে হচ্ছে গত কিছুদিন ধরে এটা রাস্তার প্রায় অর্ধেক, মানে আরো 1 লেন জুড়ে হকার বসে গিয়েছে। আমার মনে হচ্ছে মানে পুরোই একটা বিপরীত মুখী একটা চিন্তা ভাবনা আমরা দেখছি। কোনো ফুটপাত সরায়নি, বরং দোকান আরো 1-2টা বেড়েছে এই গত কিছুদিনে। তো এই জায়গাগুলোতে আসলে মানে আমি জানি না যে এই পরিত্রাণটা কিভাবে হবে। আদারওয়াইজ আপনি একটু লন্ডন শহরের দিকে খেয়াল করে দেখেন, ওখানকার রাস্তাগুলো ওরা কিন্তু ফুটপাত চড়া করেছে। লন্ডনের রাস্তাগুলো আপনি কিন্তু হয়ে যাবেন, মানে সারপ্রাইজ হবেন। আপনি ভাববেন যে হয়তো মানে আপনি বলবেন প্রশস্ত রাস্তা, আসলে সারপ্রাইজ হয়ে যাবেন যে ওখানে দেখে যে আপনি রাস্তা নেরো, ফুটপাত বড়। কারণ শহরটা মানুষের, এই মানুষকে ফেরত দেওয়া যে ফুটপাতে আসতে হবে। যে কোনো শহরের যদি আপনি পুরনো ইয়েগুলো দেখেন, ছবিগুলো দেখেন ইউরোপে কোনো কান্ট্রি, বা হচ্ছে যে দেখবেন যে তারা কিন্তু ওই সেই যদিও তারা গাড়ি তৈরি করেছে, গাড়ি তাদের অনেক বেশি, গাড়ি তারা হচ্ছে যে বাইরের দেশে রপ্তানি করছে, কিন্তু তারা কিন্তু তাদের পথচারীদের জন্য প্রায়োরিটি দিয়ে কিন্তু ফুটপাত বড় করে রাখছে, সুন্দর করছে ফুটপাত। এবং মেইনলি কিন্তু মানুষ ফিরে যাচ্ছে তার অ্যাক্টিভ মোডগুলোতে, বাইসাইক্লিং, পেডিস্ট্রিয়ানাইজেশন, পথচারীদের বান্ধব শহর, এটার দিকে মানুষ যাচ্ছে। সেই জায়গায় আমরা পুরোটাই উল্টো পথে যাচ্ছি। ফ্লাইওভার বলেন, এক্সপ্রেসওয়ে বলেন, সবকিছুতেই আসলে পথচারীটাই ডিপ্রাইভ হয়ে যাচ্ছে। ধন্যবাদ। আমি আবারও ফিরবো, আবারও যেতে চাই অধ্যাপক ডক্টর মোহাম্মদ মোসলেউদ্দিন হাসান। আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। সেটি হচ্ছে ফুটপাত তো শুধু নির্বিঘ্ন করার সাথে তো অনেক ধরনের আসলে উপকার জড়িত আছে, এটার একটা আর্থিক মূল্য আছে। আপনি যদি দেখেন যে আমরা খুব ছোট ছোট ট্রিপে আমাদেরকে এখন ফুটপাত না থাকার কারণে দেখা গেল বাংলা
মোটর থেকে শাহবাগ আমরা চলে যাচ্ছি একটা হয়তো সিএনজি নিয়ে বা অন্য কিছু নিয়ে, অথচ এটা হেঁটে চলে যাওয়া যেত। এটার একটা আর্থিক দিক আছে, আবার একটা স্বাস্থ্যগত দিক আছে। একটা আপনি উন্নত দেশগুলোতে এটার ওয়েলবিংয়ের সাথে কিন্তু ফুটপাতের একটা কানেকশন আছে। তো সেই জায়গাগুলো আসলে এই আমাদের যখন প্ল্যানগুলো করা হয়, এই নগর যখন ডিজাইন করা হয়, সেই ভাবনাগুলো কি মাথায় রাখা হইতো? ধন্যবাদ। রাখা হতো না সেটা বলবো না, কিন্তু ইমপ্লিমেন্টেশনের সময় রাখা হতো না। আমি জাস্ট আগের দুটো প্রশ্ন কি নিয়ে আপনার এই প্রশ্নের উত্তর আসছি। আমার সহকর্মী সাইফ উনি অলরেডি বলেছেন যে আসলে আমরা যে ম্যানুয়ালটা করে দিয়েছি, ওনারা করে দিয়েছেন, কিন্তু ব্যাপারটা হচ্ছে ডিটিসিএ হলো গিয়ে যে ম্যানুয়ালটা ধারণ করেছে, কিন্তু ইমপ্লিমেন্ট করবে কে? সিটি কর্পোরেশন। ওনারা কিন্তু ম্যানুয়ালটাকে আত্মস্থ করেন নাই। ওনারা কিন্তু ওনাদের আগের যে অভিজ্ঞতা জ্ঞান সেটার মধ্যে আছেন। গ্যাপটা এই জায়গায় নাম্বার 1। নাম্বার 2 হলো কিন্তু ডক্টর সালেউদ্দিন বলেছেন যে ওনারা হয়তো বা করেছেন, কিন্তু সমস্যা হচ্ছে একই জিনিস। আমাদের এক সম্মানিত শিক্ষক আমাদেরকে বলতেন যে যারা এসটিপি করেছেন এবং যারা ইমপ্লিমেন্টেশন করবেন তাদের কেউ আসলে এই রিক্সায় চড়েন নাই, বাসে চড়েন নাই, হাঁটেন নাই। সো ডক্টর সাহেব যেটা বলেছেন, আবার বলছি যে আমরা কিন্তু সিদ্ধান্তটা নিতে পারিনি। এটাও কিন্তু একটা কমিটমেন্টের জায়গা, এটাও কিন্তু একটা সংস্কারের জায়গা। সিটিজ ফর কার নাকি সিটিজ ফর সিটিজেন? আর আরেকটা কথা খুব গুরুত্বপূর্ণ বলা দরকার, ফুটপাথ মানে কিন্তু ফুটপাথ হাঁটা না, ফুটপাথে আমার রাস্তাটা ক্রস করতে হবে। অথচ আমাদের এবং সারা বিশ্বের যে যত সড়ক দুর্ঘটনা তার সবচাইতে প্রধান শিকার, ঢাকার ক্ষেত্রে 60% শিকার হচ্ছে পথচারীরা। তাহলে পথচারীরা তো কি করে রাস্তায় হাঁটবে? আবারও যেতে চাই ঢাকা ট্রান্সপোর্ট কোঅর্ডিনেশন অথরিটির সাবেক নির্বাহী পরিচালক ডক্টর এস.এম. সালেউদ্দিন, যেটা অধ্যাপক ডক্টর মোহাম্মদ মোসলেউদ্দিন হাসান বলার চেষ্টা করলেন, সিটি ফর সিটিজেন্স নাকি সিটি ফর কার্স। আমরা মূলত আমাদের পুরো নগর ভাবনাতেই আসলে সাধারণ মানুষকে রাখি নাই। মোটামুটি উচ্চ মধ্যবিত্তের এই শহরটা হয়ে গেছে, সাধারণ মানুষ এই ভাবনাই বা এই এক্সিকিউশনে সবসময় বাদ পড়ে গেছে। এটা আমি সরাসরি আপনাকে আসলে প্রশ্নটি করছি না, যারা এই এক্সিকিউশন লেভেলে থাকে তাদের মাইন্ডসেটটা কি, এগুলো তো জানা কথা। এগুলোর জন্য তো আসলে খুব বিশেষ আমাদের স্পেশালাইজড নলেজ তো ওনারা সাপ্লাই করেছে, ওনারা ম্যানুয়াল করে দিয়েছে বুয়েটের পক্ষ থেকে। তারপরে এগুলো এক্সিকিউশনের সময় কোন ভাবনাটার কারণে এগুলো আটকে যায়? এটার মেইন কারণটা হলো যে আপনার এক্সিকিউশন যা এক্সিকিউট করবেন তার জন্য যে পরিবেশ পরিস্থিতি থাকার দরকার সেটা তো বিরাজ করছে, সেটা তো নাই। আপনি ফুটপাত, কেন আমরা ফুটপাতের উপর ইম্পর্টেন্স আমি সবসময় দিয়ে আসি এবং দিচ্ছি, আমরা কথা বলছি। আপনার এই যে আজকে ব্যাটারি চালিত রিক্সা এবং ছোট ছোট গাড়ির যে আধিক্য বেড়ে গেছে, এটা একটাই মাত্র বড় কারণ হলো ফুটপাত নাই। আজকাল যদি আপনার ফুটপাতটা ক্লিয়ার থাকতো, মানুষ কিন্তু ছোট ছোট দূরত্ব হয়ে যেত, এবং মানুষ যখনই ফুটপাতে হাঁটতে পছন্দ করতো, ওই যে ছোট গাড়িগুলা ওদের আধিক্য কমে যেত, কারণ প্রাইস আউট হয়ে যেত। আমি এই কথাটা প্রায় বলি। একটা হলো জোর করে আপনি এখন আর কাউকে ওই ব্যাটারি চালিত রিক্সা বন্ধ করতে পারবেন না। মানুষের উপর ছেড়ে দিতে হবে হুইচ ওয়ান ইউ প্রিফার ফর। মানুষ কোনটা প্রিফার করবে জানেন? ফুটপাতে হাঁটতে প্রিফার করবে। আজকে 1 কিলোমিটার রাস্তা একটা মা তার সন্তানকে নিয়ে একটা রিক্সায় উঠে যায়, তার কারণ ওই ফুটপাতে ময়লা, দুর্গন্ধ, পরিবেশ দূষণ হয়ে গেছে এবং আপনার বাজার বসে গেছে। এখন তো ফুটপাত ছেড়ে কিন্তু মেইন করিডোরও কিন্তু চলে আসছে। দেখভালের কেউ নাই। কেন নাই দেখভালের? উচ্ছেদ করে আপনি এই সমাধান করতে পারবেন না। আমি যখন ডিটিসিএতে, তখন আপনার মনে আছে এই অটোরিকশা 2009 সালে না জানি 8 সালে প্রথম ওরা আসছিল যে আমরা এই ব্যাটারি চালিত রিক্সা চালাতে চাই। আমি জানি না এই ভদ্রলোক এখন বেঁচে আছেন কিনা। আমি স্ট্রেট সেদিন তাকে না করে দিয়েছি। আমি বলছি ডোন্ট ডু ইট, ডোন্ট গো ফর ইট। তখন তারা আমাকে শুনলো না। এখন আমার প্রশ্ন হচ্ছে, মানার লোক নাই নাকি মানানোর লোক নাই? আইন নাই, আইনই নাই না। আর মানানোর লোক আছে? আইন যদি করে দেওয়া হয়, এটা মানানোর লোক আছে, এক্সিকিউট করার লোক আছে? আইন যদি আপনি করেন, আপনার হাতে একটা অস্ত্র আছে যে আপনি তাকে জেল খাটাতে পারবেন, আপনি তাকে শাস্তি দিতে পারবেন। আপনি তো আইনই নাই যে আপনি এখানে বসলে আপনাকে এই শাস্তি পেতে হবে। আমি এবার আবারও আসতে চাই কাজী মোহাম্মদ সাইফুন নামাজ আপনার কাছে। সেটি হচ্ছে এই মোটামুটি কারণ কিন্তু আমরা পরিষ্কার, ডিজাইনের সমস্যা, হকারদের দৌরাত্ম্য, আপনার আইনের অভাব, এই মোটামুটি 3-4টা কারণ। তো এই আমরা হকারটা যদি শুরু করি যে আসলে কেন এটা করা যাচ্ছে না?
দেখেন এই ব্যাপারগুলো নিয়ে আসলে এত বেশি মানে আমরা জানি আর হকার কেন আপনি একটা ব্যাপার যদি খেয়াল করেন ঢাকা শহরে যতগুলো হসপিটাল আছে, বাস স্টেশন আছে, রেল স্টেশন আছে, সবগুলোর আশেপাশে কিন্তু হকারদের দখল। ইভেন আপনি যদি দেখেন বারডেমের সামনে যদি এখনো যান, শুধু এখানে ফুটপাতের এক পাশে দুই পাশেই হচ্ছে হকার নিয়ে বসে আছে, মানুষ যেতে পারে না। তো এই কাজগুলো আচ্ছা বারডেম কর্তৃপক্ষ দেখছে, কেওয়াস হয়ে আছে, এটা আসলে মানে এখানে কিন্তু পুলিশের টহল রয়েছে, শাহবাগ থানার সামনে তো আপনার একবারে ফুলের দোকান আছে ফুটপাতের উপরে, তাহলে আমরা কাকে বলবো যে এটা সরানোর জন্য? যেখানে থানার সামনেই আমি দেখছি থানার ফুটপাত, থানারই তো জায়গা নেই গাড়ি রাখার জন্য, ফুটপাত তারাই তো দাঁড়াতে পারে না, তাহলে আমরা কাকে বলবো যে এটা সরানোর জন্য? তো পুরো কর্তৃপক্ষ সবাই জানে, তারাই বলে যে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে তারা আপনার প্রতিদিন একটা দৈনিক একটা মাসোহারা দিয়ে তারা এই দোকানগুলো করছে। আচ্ছা আমার একটা ধরেন ব্যক্তিগত জমি আছে, যে কেউ চাইলে কি দখল করতে পারবে? আমি কোনো পদক্ষেপ নিব না, আমি থানায় যাব, মামলা করব, আমি বিচারের জন্য চাইবো। সেই জায়গাতে সিটি কর্পোরেশনের ফুটপাথ সিটি কর্পোরেশন তৈরি করেছে আমার জন্য, আমাদের জন্য, পথচারীদের জন্য, সেখানে আরেকজন এসে দোকান বসিয়েছে। ব্যাপারটা কি এত সহজ? সিটি কর্পোরেশনের কি তাহলে মানে হয় তারা এটা মেনে নিয়েছে কোনো না কোনো কারণে, সিটি কর্পোরেশনে তো আপনার দোকান লিজ দেয়, তারাও লিজ দিচ্ছে। বাসের বিশেষ করে তারা যে কাজটা করে এটা খুবই অ্যালার্মিং, সেটা হচ্ছে বাস স্টপেজ তৈরি করে, বাস স্টপেজটা তৈরি করে সেখানে আবার দেখা যায় একটা দোকান তৈরি করে। আপনি দেখুন অনেক বাস স্টপেজ সিটি কর্পোরেশন তৈরি করেছে, কিন্তু সেখানে আবার ওই যে ছোট ছোট আপনার দোকান দিয়ে দিয়েছে। তো এই কাজগুলো তো আমাদের কর্তৃপক্ষ যারা, আমি যদি সিটি কর্পোরেশন বলি বা যদি পুলিশ বলি, তাদের সামনেই ঘটছে। তাহলে কিভাবে ঘটছে এবং এত বছর ধরে বলার পরও উঠছে না, এটা আসলে আমি মনে করি মানে এখানে তাদের যদি কোনো স্বার্থ না থাকে, ডেফিনেটলি এখানে আর কোনো কারণ আমি জানি না, বাকিটা প্রশ্ন উত্তর তারা দিতে পারবে। বাট আমাদের যেটা কনসার্ন সেটা হচ্ছে, দেখেন এই জায়গাতে এসে আমাকে আলোচনা করতে হচ্ছে ফুটপাথটা ফেরত দেন। আলটিমেটলি হওয়ার কথা ছিল, আমি আগেই বলেছি, ফুটপাথটা কিভাবে আরো ইউটিলাইজ করা যায়। সেই জায়গাতে আমার নাই, আমার ফুটপাথ আছে, আমরা ব্যবহার করতে পারছি না, হেঁটে যেতে পারছি না। শুধু ফুটপাথ না, আপনি দেখেন পথচারীদের আরেকটা চাহিদা হচ্ছে ক্রসিং। আপনি ফুটপাথটা কন্টিনিউয়াস হইতে হবে। আপনি কি জানেন যে দুটো বাচ্চা যে মারা গিয়েছিল ওই যে শহীদ ক্যান্ট রমিজউদ্দিন স্কুলে, যখন খুব মানে হলো জানি বলে আপনার আন্দোলন হলো বাস চালকদের জন্য, আসলে কিন্তু এটা একটা মেজর আরেকটা বড়, আমরা সেই ক্র্যাশ ইনভেস্টিগেশনে করেছিলাম, একটা বড় কারণ ছিল ফুটপাথটার একটা জড়িত ছিল। আপনি দেখেন আজকে গিয়ে কিন্তু ওখানে সলিউশন দেখবেন আপনি, ফুটপাথ কেন্দ্রিক সলিউশন কিভাবে এখন কিন্তু আপনি দেখবেন ক্রসিংটা নিচে দিয়ে করে সরিয়ে দিয়েছে। তার মানে তাহলে যদি ওইটা করতে হয়, তার মানে কারণটা কিন্তু ওই বাসের রেশারেশি একটা কারণ ছিল, ডেফিনেটলি আরেকটা কারণ কিন্তু আমরা কেউ বুঝি নাই। কারণ ওই ইঞ্জিনিয়ারিং ফল্টগুলো না আসলে ইঞ্জিনিয়াররা মানে আমরা সহজে বুঝি না বলে আন্দোলন বা কেউ আসলে বলে না। দেখেন সলিউশনটা কিন্তু ওখানেই করেছে, কারণ ওই জায়গার ফুটপাথটা মানে ইন্টারাপ্ট ছিল। নামার পরে আপনি দেখবেন হেঁটে আপনাকে ওই পাশে যেতে হয়, খুবই ঝুঁকিপূর্ণ। ফুটপাথ যদি এখন যেভাবে করা হচ্ছে, সলিউশনটা যেভাবে দিয়েছে সেভাবে যদি থাকতো, দুইটা বাচ্চা মারা যেত না, কারণ তারা ওখানে থাকার প্রশ্নই ছিল না। সারা বাংলাদেশে যত মানে সড়ক দুর্ঘটনায় মারা যায় বা একটা শহরে যত দুর্ঘটনা মারা যায়, আমার ধারণা অন্যান্য ক্রিমিনাল কেসে এত মানুষ হত্যা মানে নিহত হয় না। আমি মনে করি যে এই দায়টা, এই যে দুর্ঘটনা বলেন, মৃত্যু বলেন, এই দায়টা ডেফিনেটলি আপনি এই যে ফুটপাথ, এটা সিটি কর্পোরেশন রয়েছে, এটা ডেফিনেটলি যাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী দায়িত্ব রয়েছে ফুটপাথটা ক্লিয়ার করা। থানা পুলিশ কিন্তু উচ্ছেদ করতে পারে, তারা পারে, আইনে রয়েছে। ছড়িয়ে দিলে আবার ফেরত কিভাবে আসে? আমার শুধু প্রশ্ন, ধরেন শাহবাগ, আমি একবার থানার সামনে কিভাবে ফুটপাথ দখল হয়? এই জিনিসগুলো আসলে যারা দায়িত্বে রয়েছেন তারা নিশ্চয়ই শুনছেন আমাদের আলোচনাগুলো। আমরা আরেকটা বিষয় একটু জানতে চাই। সাম্প্রতিক আমরা ঢাকার 22টা পয়েন্টে, অধ্যাপক ডক্টর মোহাম্মদ মসলিউদ্দিন, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন, ঢাকার 22টা পয়েন্টে ট্রাফিক পুলিশ থেকে আপনার আরেকটা এক্সপেরিমেন্ট চালানো, যে পুশ বাটন, আপনি নাগরিকরা চাইলেই বাটন প্রেস করে একটা শর্ট বিরতি নিয়ে রাস্তা পার হতে পারবে এরকম। এবং 3টা পয়েন্টে, একটা কারণ বাজার মোড়ে ইন্টারকন্টিনেন্টালের সামনেও আমি দেখলাম, এবং বাংলা মোটর ওখানেও আপনার এই বসানো হয়ে গেছে। এই জিনিসটা করে আসলে কি ফল পাওয়া যাবে? ধন্যবাদ। তাহলে কি ফল পাওয়া যাবে সেটা দেখার জন্যই তো ওনারা এক্সপেরিমেন্ট করছেন, ওনারাই বলছেন এটা এক্সপেরিমেন্টাল। কিন্তু যারা করছেন, আমি পত্রপত্রিকা পড়েছি, যারা বিশেষজ্ঞরা বলছেন, ওনারাও বলছেন আসলে এটা সফল হবে যদি আরো বেশ কিছু ফ্যাক্টর কাজ করে। তার মানে ওনারাও কিন্তু শর্ত দিয়ে বলছেন আরো ফ্যাক্টরের মধ্যে, যদি আমরা শুধু পুশ বাটন দিয়ে রাস্তা পারাপার হওয়ার কথাই বলি, পুশ বাটন দিয়ে রাস্তা মনে হয় পারাপার হলাম, কিন্তু যে গাড়িটা চলাচল করছে সে যদি আসলে এটা না মানে, নাম্বার ওয়ান, উনি যে ওই পাশে গিয়ে ফুটপাথ, যদি মানেও তো একটা সমস্যা আছে। আমি যদি সারাক্ষণই বাটন প্রেস করে থাকি তাহলে তো গাড়ি আর চলবেই না। সে যদি মানে, যে কোনো এক পক্ষ যদি মানে, এখন এটাই কথা। এরপর নির্দিষ্ট সময় একটা ইন্টারভেল দিয়ে যদি আমরা মানে আমরা এইটা সার্ভিসটা নিতে চাই,
ধরেন 2 মিনিট পর পর এটা, তাহলে আরো একটু বড় স্কেলেতে বলি, আসলে আমাদের ইন্টারসেকশন যেগুলা ইন্টারসেকশন হবে, আমাদের এখানে কি ইন্টারসেকশনে হচ্ছে কি ফুট ওভার ব্রিজ, আসলে মিড ব্লকে থাকবে ফুট ওভার ব্রিজ, ইন্টারসেকশন হবে 100% পিডেস্ট্রিয়ানাইজড। আমি বলতে চাচ্ছি ওখানে মাল্টিপল ডিরেকশন থেকে লোকজন ক্রস করবে। এখন যদি যদি আমরা কিন্তু ইন্টারসেকশনের মধ্যে বিশাল একটা রাউন্ড অ্যাবাউট বসিয়ে দিয়েছি, সবাইকে যার যার মতো ঘুরে যেতে হচ্ছে, তার মানে এখানে ডিজাইনগত একটা ত্রুটি। ওই ত্রুটিটা না সারিয়ে আমি যদি শুধু পুশ বাটন দিই, আমি নির্দিষ্ট মাত্রা পর্যন্ত আসলে সফলতা আশা করতে পারি, কিন্তু এর মাধ্যমে আমার পুরো সমস্যাটা সমাধান হয়ে যাবে, ওই ইন্টারসেকশনের ফুটপাথ জনিত বা পিডেস্ট্রিয়ানদের সকল প্রবলেম সলভ হয়ে যাবে, এটা বোধহয় একটু বেশি আশা করা হয়ে যাচ্ছে। তো এই জায়গায় আসলে আমাদের সতর্কতা থাকা উচিত। আর আরেকটা ব্যাপার বলছি যে আসলে আমরা ব্যাপারটাকে সরলীকরণ করছি কিনা, শুধুমাত্র আইন নাই সত্য কথা, আমাদের এজেন্সি নাই এটা খুব সত্য কথা, কিন্তু তার সাথে যোগ করছি এজেন্সি যদিও থাকে, সেই এজেন্সিতে আসলে সঠিক লোকটা আছে কিনা এটাও কিন্তু গুরুত্বপূর্ণ। আমরা কিন্তু বলছি যে ডিটিসি এর জন্য আমার সহকর্মী বলেন ওনারা ম্যানুয়ালটা বানিয়ে দিয়েছিলেন, কিন্তু বানাচ্ছেন অন্য একটা প্রতিষ্ঠান, এই যে একটা গ্যাপ। আবার ওই প্রতিষ্ঠানে যিনি এটা বানাচ্ছেন উনি কনসাল্ট করছেন কার সাথে, ওনার সাথে সরাসরি সম্পর্কে কন্ট্রাক্টরের সাথে, কিন্তু এই যে ওনার যে রিয়েল লাইফ যে এক্সপেরিয়েন্স নিয়ে এই কাজটা করার কথা, সেটা করার সুযোগ নাই। উনি করতে চাচ্ছেন কি চাচ্ছেন না সেটা ছেড়ে বড় কথা হলো ওনার বস ওনাকে বলে আজকে অর্ডার দিলাম কালকেই ঠিক করতে হবে, তাহলে উনি কোথায় পড়বেন আর কোথায় জানবেন, এটা একটা ব্যাপার। আর আরেকটা বড় ব্যাপার হলো আমি বলেছি যে আমাদের আসলে এন্টায়ার ট্রান্সপোর্ট পলিসি এবং ডেভেলপমেন্টটা হলো গিয়া ওই মেইন ট্রিপ কেন্দ্রিক। এখনো পর্যন্ত আমাদের বাংলাদেশের জন্য কোনো নন মোটরাইজড ট্রান্সপোর্ট পলিসি, নন মোটরাইজড ট্রান্সপোর্টের মধ্যে আসবে পিডেস্ট্রিয়ান, অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, সাইকেল, ক্ষেত্র বিশেষে রিক্সা মানে কিন্তু আমি অযান্ত্রিক বাহনের কথা বলছি, আমি কিন্তু স্পষ্ট তো এদের নিয়ে বাংলাদেশের কোনো শহরের কিন্তু কোনো পলিসি হয়নি। তাহলে পলিসি হলে আমরা বুঝতে পারতাম যে কোনটাকে কোন ইন্টারসেকশনে বেশি গুরুত্ব দিব, তাদের জন্য স্পেসিফিকেশন কি হবে, তারপর ওনাদের জন্য গাইডলাইন কি হবে, এটসেট্রা। আর আরেকটা কথা একটু অপ্রাসঙ্গিক হলেও বলে রাখি, আমি কিন্তু ব্যাটারি চালিত যে ত্রিচক্রযান ওদেরকে কোনোভাবেই ব্যাটারি চালিত অযান্ত্রিক বাহন মানে ব্যাটারি চালিত রিক্সা বলতে রাজি নই। যখনই তাদের কাছে ব্যাটারি আছে, যখনই তারা মোটর দিয়ে ঘুরছে, মোটর বা যান্ত্রিক, এটা কিন্তু ব্যাটারি চালিত যান্ত্রিক বাহন হয়ে যাচ্ছে, ব্যাটারি চালিত অটো হয়ে যাচ্ছে। এটাকে যখন ব্যাটারি চালিত রিক্সা বলছি তাহলে কিন্তু কিছু মিসনোমার বা কিছু কিন্তু সমস্যা তৈরি হচ্ছে, কারণ রিক্সা আমাদের নানা কারণে আমাদের ট্রেডিশনাল একটা বাহন, রিক্সা আমাদের ইউনেস্কো একটা হেরিটেজ, এটাকে নিয়ে আমাদের যথাযথ জায়গায় যথাযথ মূল্যায়ন করতে হবে। কিন্তু সেই মূল্যায়নের জন্য কেউ যদি ব্যাটারি চালিত রিক্সাগুলো সহানুভূতি আদায় করে তাহলে কিন্তু এটা ভুল হবে, এবং ব্যাটারি চালিত রিক্সাকে যান্ত্রিক বাহন হিসেবে বিবেচনা করে যান্ত্রিক বাহনের জন্য যে ধরনের স্ট্রিক্ট নিয়ম কানুন সেটা কিন্তু স্পষ্টভাবে করতে হবে আর কি। আর ফাইনালি আইনের কথা এসছে, আমি বলে শেষ করছি। দেখবেন ফুটপাত উচ্ছেদ করে কিন্তু পুলিশ, ফুটপাত কেন করে, কারণ এটা ওনাদের কাছে একটা ল অ্যান্ড অর্ডার ইস্যু। আর আমরা কিন্তু আলোচনা করছি ফুটপাতটা কিন্তু একটা মোবিলিটি ইস্যু, তার মানে কি মোবিলিটি ইস্যুর জন্য যে আইনটা দরকার সেই আইনটা কিন্তু আমাদের সড়ক পরিবহন আইনে সেভাবে নাই, সেই জন্য আমার পুলিশের দ্বারস্থ হতে হচ্ছে ল অ্যান্ড অর্ডার ইস্যুর জন্য। এটাই কিন্তু আমাদের আইনের ঘাটতি, এটাই কিন্তু আমাদের যে পলিসি না থাকার ঘাটতি, গভর্নেন্সের ঘাটতি, সঠিক জায়গায় সঠিক না থাকা, এটা তো আছে। জি ধন্যবাদ। আমি আবার ডক্টর এস এম সালাউদ্দিন আপনার কাছ থেকে একদম সংক্ষেপে শুনতে চাই যে আসলে করণীয়টা কি। সিস্টেমকে যদি আমি বাস্তবায়ন করতে যাই আমাদের সেটার জন্য আরো অপেক্ষা করতে হবে। যারা এটার জন্য চেষ্টা করতেছেন এটা ইটস এ গুড থিং, কিন্তু আপনাকে আগে রাস্তাটাকে আপনার একটা ডিসিপ্লিন সিস্টেমের ভিতরে আনতে হবে। আপনি এই মোটরসাইকেল যেখানে আপনার ফুটপাতের উপর দিয়ে এখন মোটরসাইকেল চলে, nobody can stop it। এখনো সময় আছে, আমরা বসে সবাইকে নিয়ে এটা নিয়ে প্রকৃত যেমন বলেন ডিটিসি কে স্ট্রেংথেনিং করতে হবে। আপনাকে ফুটপাতকে আপনারা করলে 25 থেকে 30% আপনার যানজট কমে যাবে, এটা আপনি লিখিতভাবে নিতে পারেন আমাদের কাছে। ধন্যবাদ। কাজী সাইফুন নামান, আমি বেটার যে পুশ বাটন যেটা হচ্ছে সেটা নিয়ে সংক্ষেপে আমার একটু মতামতটা দিই। সেটা হচ্ছে দেখেন পুশ বাটন যদি কাজ করে খুব খুশি হব, বাট এই পুশ বাটনের জন্য কিছু
কিছু প্রি রিকুইজিট রয়েছে। কোথায় এটা কাজ করে কোথায়? যখন পথচারীদের সংখ্যাটা কম অথবা যানবাহনের সংখ্যাটা কম সেখানে, এবং এটা দেওয়া মানে হচ্ছে এখানে আর কোনো পুলিশ লাগবে না, অটোমেটিক মানে ড্রাইভার এবং পেরিস্টে নিজেরা নেগোশিয়েট করে এটা যেতে পারবে। পুশ বাটন কাজটাই তো এটা, পুশ বাটন করলাম, আমার হচ্ছে পথচারীদের জন্য একটা সিগন্যাল জ্বললো, পথচারীদেরকে স্পেস দিবে চালকরা। এখন আমি যদি ব্যস্ত রাস্তায় সেই সিস্টেমটা দেখে এসে আমি যদি ব্যস্ত রাস্তায় আমি সেটাকে দিয়ে দিই, তাহলে হয় যদি চালকরা মানে তারা কোনোদিনও যেতে পারবে না, কারণ কন্টিনিউয়াস দেখা যাবে যে মানুষ আমাদের মুভমেন্ট চলবে। আর যদি চালকরা না মানে তাহলে সিস্টেমই কাজ করলো না। আমি পরে যতটুকু বুঝলাম তাদের প্ল্যানটা হচ্ছে পরীক্ষামূলকভাবে, যদিও বলছে এটা নতুন, বাট আসলে কিন্তু 2019 সালে এই 3টা জায়গাতে পুশ বাটন পরীক্ষামূলকভাবে এই উত্তর সিটি কর্পোরেশনই করেছিল, তখন সাকসেসফুলি এটা ফেল করেছে। এবং এই ফেলের কারণটা কেন সেটাও কিন্তু আমার ধারণা কেউ মানে না, তার হয়তো জানেই না, যারা এখন করেছে তারা হয়তো আগে কেন ফেল করেছে, আগে ছিল কিনা এটা জানেও না হয়তো। দ্বিতীয়টা হচ্ছে যতটুকু আমি পড়ে বুঝলাম যে ওই পুশ বাটন দেওয়ার পরও গাড়িকে থামাবে কেউ না কেউ একজন, তাহলে পথচারীরা যেতে পারবে। তো যদি একজন ম্যানুয়ালি কাউকে থামাতেই হয় তাহলে আমার আর পুশ বাটনের দরকারটা কি? সেই থামালে তো পথচারী এমনিতেই যাতায়াত করতে পারবে। তো এই ব্যাপারগুলো আমি জানি না তার প্ল্যানটা কি, মানে যদি হয় খুশি হব, বাট এটা কখনো হয় নাই এর আগে, তাই এই ব্যাপারটা মনে হয় যে ইয়ে করা দরকার। করণীয়গুলোর ক্ষেত্রে যদি আমি বলি সেটা হচ্ছে, দেখেন প্রথমে আমি মনে করি অন্তত পক্ষে ঢাকা শহরের মেডিকেল গুলোর আশেপাশ থেকে ফুটপাথটা অন্তত আমি মনে করি যে এটাকে দখলমুক্ত করা উচিত। আপনি বড় পরিসরে না আনেন, কিন্তু কেন? কারণ এই প্রত্যেকটা মেডিকেল সেন্টারের আশেপাশে ফুটপাথ দখল হয়ে যায়, রোগীদের প্রচন্ড সমস্যা হয়। এবং এই ফুটপাথে যখন আপনি চা ইত্যাদি দোকান থাকে তখন অনেক বেশি রিক্সা তৈরি করে যানজট তৈরি করে ফেলে। এটাকে মানে অন্তত মডেল হিসেবে একটা জায়গাতে হাত দেন, ধাপে ধাপে কিন্তু যেতে হবে। আমি এখনই বলছিলাম আপনি নিউ মার্কেটের ফুটপাথটা সরিয়ে ফুটপাথ দখলমুক্ত করেন না, বাট আদারওয়াইজ ওই হকার্স মার্কেট করে কোনোদিনও হকারের সমস্যা সমাধান করা যাবে না, বরং এটা বুমেরাং হয়ে যাবে। ধন্যবাদ। আমি আবার ডক্টর মোহাম্মদ মসলিউদ্দিন হাসান আপনার কাছে শেষ মন্তব্যটা শুনতে চাই। প্রথমেই যদি বলা যায় স্বল্পমেয়াদী যেটা কালকেই করতে হবে, যে ঢাকা শহরের বড় বড় যে মার্কেটগুলো আছে তাদের সামনে যে কিউ হয়, তারা যে রাস্তা দখল করে রেখেছেন সেটা করতে হবে। এবং প্রথম মার্কেট যদি হয় সেটা হয়তো বসুন্ধরা শপিং কমপ্লেক্স, এটা দিয়ে শুরু করতে হবে, কারণ তারা 1 থেকে 1.5 কিলোমিটার রাস্তা দখল করে রেখেছেন। 2 নম্বর হচ্ছে গিয়ে যে আমাদের পলিসির যে ঘাটতি আছে সেটা কাটাতে হবে। এবং আমাদের যখন বড় বড় ভবনের অনুমোদন দিই, এই রাস্তার কিউটা রাস্তার উপর না দিয়ে ওই ভবনের মধ্যেই কি করে করা যায় সেটা করতে হবে। আর স্বল্প মেয়াদে আরেকটা বলতে হবে, ঢাকা শহরের যে সকল আন্ডারগ্রাউন্ড এবং অ্যাডগ্রাউন্ড পার্কিং এ দোকান বানানো হয়েছে, ইমিডিয়েট যদি কালকে থেকে হয় সেগুলো সবগুলো উচ্ছেদ করতে হবে। আর ফাইনাল তেলে যে কথাটা বলছি, আমাদের শহরকে কিন্তু নাগরিকের জন্য ফিরিয়ে দিতে হবে, তাহলে এই কাজটা হবে। ধন্যবাদ আপনাদের সকলকে। দর্শক, আজ এ পর্যন্ত। আগামী সপ্তাহে আবারও ফিরে আসবো। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।